সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে আমাদের 11.1। এই অধ্যায়ের যে সকল ম্যাথ আমাদের বেসিক কনসেপ্ট দরকার হবে সবগুলো আলোচনা করার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত। তো প্রথমে আমাদের বুঝতে হবে অনুপাত জিনিসটা কি। তো একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা হয়। এই ভগ্নাংশটিকে বলা হয় এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলা হয়। সে আমরা বললাম এখানে 10 কেজি আম আছে, এটা হচ্ছে প্রথম পাত্র P1, আর একটা পাত্রে P2, এখানে আমাদের 40 কেজি আম আছে। তো এই দুইটা হচ্ছে সমজাতীয় রাশি। তো এদের যদি আমরা একটা ভগ্নাংশে পরিণত করি, P1 P2, এটা হবে 10/40। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে P1 = P2/4। তো এখান থেকে আমরা যদি লিখি P2 = 4 P1, তাহলে P2 হচ্ছে P1 এর 4 গুণ, অর্থাৎ P2 থলিতে বা P2 পাত্রে P1 এর থেকে 4 গুণ বেশি আম আছে। তো এই জিনিসটা হচ্ছে অনুপাত দিয়ে বোঝানো হয়। তো এখানে আমাদের যদি দুইটা রাশি PQ হয়, তাহলে P/Q এটাকে লেখা যাবে P/Q। P ও Q দুটি সমজাতীয় রাশি, সমজাতীয় একই এককে হতে হবে। যেমন আমি এখানে বললাম আম যদি হয় তাহলে দুইটাই সমজাতীয় রাশিতে হতে হবে। অনুপাতে এই P কে বলা হবে, মানে প্রথম পদকে বলা হবে পূর্ব পদ এবং Q কে বলা হবে উত্তর পদ। এখন আমরা আসি সমানুপাত। সমানুপাত কি জিনিস এটা নিয়ে আমরা আলোচনা করব। যদি চারটি রাশি এরূপ হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত সমান হয়, তবে ওই চারটি রাশি নিয়ে একটি সমানুপাত উৎপন্ন হয়। অর্থাৎ A, B, C, D এই চারটা রাশি যদি আমাদের প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত A/B = C/D হয়, তাহলে এই যে গঠিত যে ভগ্নাংশ বা যে রাশিটা তৈরি হলো সেটাকে বলা হয় হচ্ছে সমানুপাত। ক্রমিক সমানুপাত কি জিনিস? ক্রমিক সমানুপাত বোঝার জন্য আমাদের এই জিনিসটা বুঝতে হবে। এখানে যদি তিনটা রাশি থাকে এবং এমন হয় যে A/B = B/C হয়, অর্থাৎ A/B = B/C যদি হয়, তাহলে আমরা বলতে পারি ABC হচ্ছে ক্রমিক সমানুপাত। তো এখানে সেটাই বলা হচ্ছে ABC যদি ক্রমিক সমানুপাত বোঝায় A/B B/C হবে। তো ABC ক্রমিক সমানুপাত হবে যদি B² = AC হয়। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে সবগুলো রাশি এক জাতীয় হতে হবে। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কথা। আমরা যদি বলি E/F/G ক্রমিক সমানুপাত, তাহলে আমরা লিখতে পারবো E/F = F/G। তবে আমরা বলতে পারবো এরা ক্রমিক সমানুপাতে আছে। এখন আমরা অনুপাতের রূপান্তর সম্পর্কে কিছু তথ্য জানব। অনুপাতের রূপান্তর বিভিন্নভাবে করা যায়। দেখো, প্রথমটা আমরা দেখব হচ্ছে ব্যস্তকরণ। A/B = C/D হলে আমরা লিখতে পারি B/A = D/C। অর্থাৎ
আমাদের যদি a is to b হয়, a by b এবং c by d হয়, তাহলে এই উভয় পাশে আমরা উল্টায় দিতে পারি। এই যে b টাকে উপরে নিয়ে গেলাম, a টাকে নিচে, সিমিলারলি এই পাশে d টাকে উপরে, c টাকে নিচে। এটাকে বলা হয় ব্যস্তকরণ। এটার নাম হচ্ছে ব্যস্তকরণ। তো এই জিনিসটাকে আমরা যদি অনুপাতের আকারে লিখতে চাইতাম তাহলে লিখতে পারতাম b is to a আর d is to c। নাম্বার 2 একান্তকরণ। a is to b equal to c is to d হলে আমরা লিখতে পারি a is to c equal to b is to d। এটা কিভাবে হয়? a by b equal to যদি c by d হয় তাহলে আমরা একান্তকরণ করব, যে কোনো এক পাশ চেঞ্জ করব। আমরা এইটুকু যদি চেঞ্জ করি, b কে c এর জায়গায় নিয়ে যাব আর c কে b এর জায়গায় নিয়ে আসব, তাহলে a by c equal to আমরা লিখতে পারবো b by d। এটাকে বলা হয় হচ্ছে একান্তকরণ। অথবা আমরা আরও একটা পার্ট করতে পারতাম, এই যে a আর d এর মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারতাম, তাহলে d by b আসতো, c by a আসতো। এটাও কিন্তু একটা একান্তকরণ। তো একান্তকরণ করা হয় শুধু এক পাশে। আশা করি এইটুকু বুঝতে পেরেছ। যোজন। যোজনের নিয়ম হচ্ছে, আমরা যোজনটা যদি একটু সিম্পলি দেখাই, a is to b equal to c is to d হলে তাহলে এটা সমান লেখা যাবে a by b c by d। তো যোজন মানে হলো শুধু লবে যোগ হবে। লবে কি যোগ হবে? হরটা যোগ হবে। a plus b by b c plus d by d। এটা হচ্ছে আমাদের যোজন। সিমিলারলি বিয়োজন একই কথা, উপরে শুধু বিয়োগ হবে। আমরা যদি বলি যোজন এবং বিয়োজন, যোজন বিয়োজনের ক্ষেত্রে উপরে যোগ হবে, নিচে বিয়োগ হবে। a by b equal to c by d হলে আমরা যদি বলি এর যোজন বিয়োজন করব, তাহলে এই যে a প্লাস b, ওই এটা আবার নিচে নেমে আসবে, a মাইনাস b, এটা ইকুয়াল টু হবে c মাইনাস d, c প্লাস d, c মাইনাস d। এই যে লবটা হরেও সেম থাকবে, লব হচ্ছে a, এখানকার হরেও সেম থাকবে এবং লবেও সেম থাকবে। তো যোজন যদি হয় তাহলে যোগ যোগ, আর যদি আমরা এরপরে বিয়োজন দেখব, বিয়োজন যদি হয় তাহলে বিয়োগ দিয়ে শুরু হবে। অর্থাৎ আমি যদি এখানে সিম্পলি বলার চেষ্টা করি যে a by b এটা ইকুয়াল টু যদি c by d হয়, এর বিয়োজন যোজন করব, তাহলে এখানে লিখতে হবে a, নিচেও লিখতে হবে a। বিয়োজন যেহেতু প্রথমে আসছে তাহলে a মাইনাস b প্লাস b, আর এখান থেকে c মাইনাস d নিচে হবে c প্লাস d। এরকম করে আর কি যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন এবং বিয়োজন যোজন। এখানে আমরা যেটা করলাম বিয়োজন যোজন, এটা হচ্ছে আমাদের। দেখো এখানে a by b c by d e by f g by h যদি হয়, সেই ক্ষেত্রে প্রত্যেকটা অনুপাতের মান হয় হচ্ছে এই হরেরগুলোর যোগ, লবগুলোর যোগফল ডিভাইডেড হরগুলোর যোগফল। এটা কিভাবে আসে? আমরা যদি বলি a by b c by d e by f g by h, তা এই পরের লাইনে লিখতে পারবো এই সবগুলোর যোগফল a plus b plus c plus e plus g a plus a plus c হবে a plus c plus e plus g, আর নিচে হবে হচ্ছে b plus d plus f plus h। তাহলে আমরা এই যে a by b সমান লিখতে পারি এটা
c/d সমান লিখতে পারি এটা, হ্যাঁ প্রত্যেকটা অনুপাতের মান আমাদের এটা সমান। আমরা c/d সমান লিখতে পারবো হচ্ছে a প্লাস c প্লাস e প্লাস g b প্লাস d প্লাস a প্লাস h। এখানে সেই কথাটাই বলা হয়েছে, প্রত্যেকটি অনুপাত সমান। আশা করি এই প্রাথমিক বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী অংশে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো সেগুলো সমাধান করব। এই পর্যায়ে আমরা 11.1 অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা বলছে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার b মিটার হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? এখানে একটা কথা বলা হয়েছে বর্গক্ষেত্র। তো একটি বর্গক্ষেত্রের বাহু যদি আমাদের a হয়, বর্গক্ষেত্রের বাহু যদি a হয় তাহলে এদের প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য হবে a, কারণ বর্গক্ষেত্রের বাহু সমান, বাহু হবে সমান। তো এখান থেকে প্রথম বর্গক্ষেত্রের বাহু যদি a মিটার হয় তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a স্কয়ার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। দ্বিতীয় বর্গক্ষেত্রের দৈর্ঘ্য যদি b মিটার হয়, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে b মিটার স্কয়ার। এখানে যেহেতু বলছে দুটি বর্গক্ষেত্র, তাহলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের অনুপাত a স্কয়ার বাই b স্কয়ার। তো এখানে আমরা প্রথম নিলাম a স্কয়ার আর দ্বিতীয়টা হচ্ছে b স্কয়ার। তো অনুপাত মানে কি, একটা দিয়ে আরেকটা ভাগ করা, a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে ভাগ করলে হবে হচ্ছে a স্কয়ার ইস টু b স্কয়ার। এটাই হচ্ছে এর অ্যান্সার। বলছিল যে ক্ষেত্রফলের অনুপাত কত, অনুপাতটা এখানে থেকে দেখানো হলো। প্রশ্ন নাম্বার 2, এই ম্যাথগুলো বইয়ের সিরিয়াল অনুযায়ী করা আছে, এখান থেকে আমরা সমাধান করে দিচ্ছি। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। অর্থাৎ বৃত্তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমার নির্ণয় করতে হবে, তাদের অনুপাতটা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা বৃত্তক্ষেত্রের যে ব্যাসার্ধ, বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ ধরে নিলাম r, কারণ আমরা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল জানি পাই r স্কয়ার। তাহলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল পাই r স্কয়ার, বৃত্তের পরিসীমা 2 পাই r, এটা আমরা জানি। যেহেতু পরিসীমা বের করতে হবে দুইটারই, বের করে তাদের অনুপাত করতে হবে। সো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে পাই r স্কয়ার, কারণ এই এখানে থেকেই বলা আছে যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো বৃত্তের ক্ষেত্রফল যে পাই r স্কয়ার হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার যেহেতু সমান। বর্গক্ষেত্রের এক বাহু আমরা জানি, বর্গক্ষেত্রের এক বাহু যেটা হবে সেটা হচ্ছে, আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কয়ার। তো এখান থেকে এটা হচ্ছে বাহু, এ হচ্ছে বাহু। তো এখানে a স্কয়ার সমান দেওয়া আছে হচ্ছে পাই r স্কয়ার। তাহলে a হচ্ছে আমাদের বাহুটা লাগবে, তাহলে এটাকে যদি রুট করে দেই এখান থেকে পাবো এই বাহুর মানটা পেয়ে যাব। তো এখানে সেটাই বলা হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহু রুট পাই r স্কয়ার। তার মানে এখান থেকে যদি পাই পাই কেটে যায় বা স্কয়ার স্কয়ার কেটে যায় তাহলে rটা ফ্রি হয়ে আসবে, তাহলে হবে রুট ওভার পাই ইন্টু r। তো এটা এখানে দেখানো হলো। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তো এখানে রুট ওভার পাই ইন্টু r মিটার, এটা হচ্ছে আমাদের বাহু। তো আমরা এখানে বের করেছি, আর একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটার বর্গক্ষেত্রের পরিসীমাটা বের হবে। তো এখন আমরা ফাইনাল লাইনে আসবো। বৃত্তক্ষেত্রের
বৃত্তক্ষেত্রের ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। তো বৃত্তের হচ্ছে 2 পাই আর আর বর্গের হচ্ছে 4 রুট পাই আর। তো এদের জন্য অনুপাত করি, 2 2 কেটে যাবে, এখানে নিচে থাকবে 2 রুট রুট পাই আর হচ্ছে উপরে এই পাইকে লেখা যায় হচ্ছে রুট ওভার পাই ইন্টু রুট ওভার পাই। তাহলে দুইটা থেকে একটা কেটে যাবে, এটা থেকে একটা কেটে যাবে আর একটা থাকবে, আর 2 2 তো কেটে গেল আর নিচে থাকবে 2। তো এটাকে লেখা যায় হচ্ছে রুট পাই ইজ টু 2, এটা এখানে লেখা হয়েছে। তো এটাই আমাদের অ্যান্সার। নাম্বার 3, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180। সংখ্যা দুটি নির্ণয় করো। তো এখানে আমরা অনুপাত যেহেতু দেওয়া আছে, সংখ্যাটা দেওয়া নাই, তাহলে একটাকে ধরলাম হচ্ছে 3x আর একটা ধরলাম 4x। তো লসাগু আমরা কিভাবে বের করি? 3 4 5 এই তিনটা সংখ্যার যদি আমরা লসাগু বের করতে চাই তাহলে এদের কমন আনকমন সবই নিতে হয়। তাহলে 3 4 5 এরকম হতো লসাগু, তাহলে 12 60 হতো এদের লসাগু। তো এখানে আমাদের একটা সংখ্যা আমরা ধরে নিয়েছি 3x আর একটা হলো 4x, তাহলে এদের লসাগু হবে হচ্ছে, এখানে কমন আছে হচ্ছে দুইটার মধ্যে কমন আছে x, তো x নিলাম, আনকমন আছে 3 তো 3ও নিতে হবে কারণ কমন আনকমন সব আসবে, তাহলে এখানে হবে 12x। তো প্রশ্ন মতে এই 12x ইকুয়াল টু আমরা পাবো 180। তো x ইকুয়াল টু হবে 180 ভাগ 12, তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 15। তো x এর মান বের হয়ে আসলো। তাহলে সংখ্যা দুটি আমাদের হবে, এই প্রথমটা হচ্ছে 12 ইন্টু 15, যেহেতু 12x ছিল, x এর মান 15, আর একটা হবে হচ্ছে 15 ইন্টু, প্রথমটা হবে হচ্ছে 3 ইন্টু 15 আর একটা হবে হচ্ছে 3 ইন্টু 4 ইন্টু 15, 4 ইন্টু 15। তো এটা পাবো হচ্ছে 3 15 45, 4 15 60। তাহলে বলছিল নির্ণয় সংখ্যা দুটি নির্ণয় করো। নির্ণয় সংখ্যা দুটি হলো 45 60। একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্রের অনুপাত 1:4। অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো। তাহলে এখানে আমরা ধরে নিলাম অনুপস্থিত ছাত্র সংখ্যা হচ্ছে x, মানে এই যে এখানে 1 হচ্ছে 1 রিপ্রেজেন্ট করছে অনুপস্থিত আর এই 4 রিপ্রেজেন্ট করছে হলো উপস্থিত। তাহলে অনুপস্থিত ছাত্র x, অনুপস্থিত ছাত্র হবে হলো 4x। তো অনুপাতের হিসাব অনুযায়ী আমরা এটা ধরে নিলাম। তাহলে মোট ছাত্র সংখ্যা হলো 4x প্লাস x মানে 5x টোটাল ছাত্র। তাহলে অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্রের সংখ্যার এই যে x বাই 5x, এখানে বলছে অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্রের সংখ্যার অনুপাত প্রকাশ করো। তাহলে যেটার অনুপাতে প্রকাশ করতে হবে সেটা উপরে, তার টোটালটা হবে নিচে। তাহলে অর্থাৎ অনুপস্থিত ছাত্র সংখ্যা ডিভাইডেড মোট ছাত্র সংখ্যা ইন্টু 100, এটা হচ্ছে শতকরায় প্রকাশ করার নিয়ম। তাহলে 1/5 হবে, এখানে যদি আমি ক্যালকুলেশনটা দেখাই দিই, এই যে x বাই 5x ইন্টু 100%, তাহলে এখান থেকে এই x কাটবে, এই 20 দিয়ে যদি আমরা কাটি এখানে হবে 20%। তো এই যে 20% হবে অ্যান্সার। তো এখানে ফাইনাল লাইনটা দিয়ে দিতে হবে অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার 20%। 5 নম্বর অঙ্ক। 5 নম্বরে বলা হচ্ছে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা 28% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, যদি ক্রয় মূল্য আমাদের 100 টাকা হয় তাহলে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে, এই যে 100 টাকা যদি হয় আমাদের 28% ক্ষতি, তার মানে 28 টাকা ক্ষতি হয়েছে, বাদ যাবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য ছিল হচ্ছে 72 টাকা, এই সেই 72 টাকা। তো এখান থেকে আমরা লিখতে পারছি
এখানে বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তো বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 72 আর ক্রয় মূল্য ছিল 100, তাহলে 72/100। তো এগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে থাকবে 18 আর নিচে থাকবে হচ্ছে আমাদের 25। আমরা যদি 4 দিয়ে কাটি তাহলে 4 18 72 আর 4 25 100, 18:25। তো অতএব বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত 18:25, এটাই আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 5 নম্বর দেখলাম। আমরা নেক্সট অংশে আমরা পরেরগুলো দেখব।